নমস্কার, আমি অনির্বাণ চৌধুরী। শুরু করছি এডিট পেজ। করোনা অসম্ভব ছোঁয়াচে রোগ। প্রাথমিকভাবে বিদেশ থেকে আমদানি হয়েছে ঠিকই, কিন্তু তারপর থেকে হু হু করে ছড়াচ্ছে কোভিড। কিভাবে? এই মুহূর্তে দেশের আক্রান্ত প্রায় ৩ লক্ষ মানুষের সবাই তো আর বিদেশ যাত্রা করেননি, তাহলে তাদের শরীরে সংক্রমণ ছড়ালো কি করে? সরকার ও আইসিএমআর নিশ্চিত করে বলছে দেশে গোষ্ঠী সংক্রমণ এখনো শুরু হয়নি। আমার আপনার মতন সাধারণ মানুষ যারা ডাক্তারির বিশেষ কিছু জানি না, তারা সেফ লজিক্যালি দু একটা প্রশ্ন করতে পারে শুধু। আচ্ছা বলুন তো, যদি গোষ্ঠী সংক্রমণ না হয়ে থাকে তাহলে এই এত মানুষের শরীরে কোভিড-19 ছড়ালো কি করে? যে পরিযায়ী শ্রমিকরা কোভিড পজিটিভ হয়েছেন তারা তো আর বিদেশ ভ্রমণে যাননি, তাহলে কি করে গোষ্ঠী সংক্রমণের অস্বীকার করছেন ডাক্তারবাবুরা? এই প্রশ্ন তুলছি ঠিকই, কিন্তু তার আগে আপনাকে গোষ্ঠী সংক্রমণ বলতে ঠিক কি বোঝায় সেটা বলে দিই। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সংজ্ঞা বলছে, যখন কোনো ছোঁয়াচে রোগের সংক্রমণ হু হু করে বাড়তে থাকে কিন্তু সেই সংক্রমণের নির্দিষ্ট কোনো উৎস খুঁজে পাওয়া যায় না, তখন তাকে আমরা গোষ্ঠী সংক্রমণ বা কমিউনিটি ট্রান্সমিশন বলতে পারি। মুহূর্তে সাধারণ যুক্তিতে যে প্রশ্নগুলো উঠছে সেগুলোর কি হবে? কেউ বলছেন গোষ্ঠী সংক্রমণের পর্যায়ে এখনো পৌঁছয়নি দেশ। কারো পাল্টা প্রশ্ন, তাহলে কি সঠিক তথ্য প্রকাশ করতে চাইছে না সরকার? কিন্তু বৃহস্পতিবার আইসিএমআর এর ডিরেক্টর জেনারেল গোষ্ঠী সংক্রমণের দাবি উড়িয়ে দেওয়ার পর ফের নতুন করে কানাঘুষো, জোর জল্পনা দেশ জুড়ে। প্রায় 2 মাস আগে প্রথমবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক গোষ্ঠী সংক্রমণ শুরু হওয়ার ইঙ্গিত দিয়েছিল। 28শে মার্চ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানায় দেশে নিয়ন্ত্রিত গোষ্ঠী সংক্রমণ শুরু হয়ে গিয়েছে। 9 এপ্রিল আইসিএমআর এবং স্বাস্থ্যমন্ত্রকের গবেষকরা একটি রিসার্চ পেপার প্রকাশ করেন। তাতে বলা হয় দেশের 15 রাজ্যের 36 জেলায় গোষ্ঠী সংক্রমণের ইঙ্গিত মিলছে। টাস্কফোর্সের তথ্য বলছে, এপ্রিলেই শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি 102 জনের মধ্যে 40 জনের করোনা ধরা পড়ে। তাদের কারো বিদেশ যাত্রার ইতিহাস নেই, বিদেশ ফেরত কারো সংস্পর্শেও তারা আসেননি। এত কিছুর পরেও তাহলে কেন গোষ্ঠী সংক্রমণের তত্ত্ব খারিজ করে দিচ্ছে আইসিএমআর? দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন বলছেন, রাজধানীতে গোষ্ঠী সংক্রমণ শুরু হয়েছে, কিন্তু পরক্ষণেই তার দাবি খারিজ করে দিয়েছে আইসিএমআর। In the urban areas it may be slightly higher, in the containment areas it may be slightly higher, but we are definitely India is not in community transmission, and I would like to emphasize it is not in community transmission. বিশেষজ্ঞদের একাংশ এই পরিস্থিতিতে বলছেন, এই অসুখে গোষ্ঠী সংক্রমণ ঠেকানো প্রায় অসম্ভব। সরকার এবার গোটা বিষয়টা ভেঙে বলুক। এপিডেমিওলজি সংক্রান্ত আইসিএমআর এর সাবগ্রুপের এক সদস্য বলছেন, আমরা জানি গোষ্ঠী সংক্রমণ হচ্ছে, সেটা নিয়ন্ত্রণ করার চেষ্টা বা সেটা থামানোর চেষ্টা করা প্রশ্নাতীত। এটাকে স্তীমিত করাই এখন একমাত্র লক্ষ্য। এখন আর কন্ট্যাক্ট ট্রেসিং করে কাজ হবে না, কারণ সবাইকে ট্রেস করাই সম্ভব নয়। সরকার এবার গোষ্ঠী সংক্রমণের কথা বলুক, এতে তাদের কোনো হাত নেই। যদি সত্যি গোষ্ঠী সংক্রমণ শুরু হয় তা অস্বীকার করার দরকারই বা কেন? ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। রোজ রোজ দেশ জুড়ে বাড়ছে সংক্রমণ। বিশ্বে করোনা আক্রান্ত দেশগুলোর তালিকার সুপার 5-এ ঢুকে পড়েছে ভারত। অনেকের মনে এখন একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, করোনার এই বাড়ন্তের সময় যদি লকডাউন তুলেই নেওয়া হবে তাহলে লকডাউন হয়েছিল কেন? আসলে লকডাউন একটা অঙ্ক, সময় কেনার অঙ্ক, আর লকডাউন তোলাও আরেকটা অঙ্ক, অর্থনীতি বাঁচানোর অঙ্ক। একবার সেই রাস্তায় হাঁটার পর আর কিন্তু ফিরে আসার উপায় নেই। মানে ফের পুরোপুরি লকডাউন করার ঝুঁকি নেওয়া কোনো সরকারের পক্ষেই প্রায় অসম্ভব। আর তাই গোষ্ঠী সংক্রমণকে অস্বীকার করা ছাড়া কোনো উপায় নেই, কারণ এটাও আরেকটা অঙ্ক। গোটা বিশ্ব করোনা সামলাতে নাজেহাল। আমেরিকা থেকে পাকিস্তান, এ ব্যাপারে সবাই এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে। তাহলে গোষ্ঠী সংক্রমণকে অস্বীকার করা হচ্ছে কেন? যদি সত্যি গোষ্ঠী সংক্রমণ শুরু হয় তা অস্বীকার করার দরকারই বা কেন? বিভিন্ন মহল থেকে 3টি তত্ত্ব সামনে আসছে। একটি সূত্র বলছে, হতেই পারে গোষ্ঠী সংক্রমণের আভাস দিলে দেশ জুড়ে আতঙ্কের পারদ চড়বে।
বিপুল সংখ্যক টেস্টিংও বাড়াতে হবে। সেই চড়া হারে টেস্ট করানোর সম্পূর্ণ পরিকাঠামো এখনো আমাদের নেই। 2, অনেকেই বলছেন এতে রাজনীতির অঙ্কও আছে। দীর্ঘ 2.5 মাসের লকডাউনের পর গোষ্ঠী সংক্রমণের ঘোষণায় জনমানুষের প্রশাসনিক ব্যর্থতার বার্তা যেতে পারে। 3, তৃতীয় সূত্র বলছে গোষ্ঠী সংক্রমণ ঘোষণা ধাক্কা দিতে পারে আত্মনির্ভর ভারত প্রকল্পে। কোভিড পরিস্থিতিতে চীন থেকে সরে আসা আর্থিক বিনিয়োগকে পাখির চোখ করতে চাইছে দিল্লি। ঠারে ঠোরে মেক ইন ইন্ডিয়া প্রজেক্টকেই ঢালাও করে আত্মনির্ভর ভারতের ছাঁচে ফেলা হয়েছে। এই পরিস্থিতিতে ইউরোপ আমেরিকায় যখন করোনার গ্রাফ একটু একটু করে নিচে নামছে, তখন ভারতে গোষ্ঠী সংক্রমণের ঘোষণা হলে সমস্যা হবে না তো? 3 তত্ত্বের হিসেব নিয়ে জল্পনা তুঙ্গে, অজানা আশঙ্কায় সিটিয়ে আম আদমি। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। ওই যে বলছিলাম না, এই সময়টাই আসলে বার্তা দেওয়ার সময়, নিজের দেশবাসীকে বার্তা দেওয়ার সময়, অন্য দেশকেও বার্তা দেওয়ার সময়। দেশবাসীকে সুরক্ষার আশ্বাস দিচ্ছে সরকার, তা সে যে মোড়কই হোক, আর বিশ্বের সব দেশকে বুঝিয়ে দিচ্ছে আমাদের দেশ সেরা শক্তিগুলোর সঙ্গে টক্কর নিতে প্রস্তুত। কথায় কাজে সব দিক থেকেই বুঝিয়ে দিচ্ছে সেটা। সাথে কি আর ট্রাম্প, ডোনাল্ড ট্রাম্প বিশ্বের সেরা দেশগুলোর সংগঠন G7, সেখানে তার মিটিংয়ে ভারতকে ঢোকাতে উঠে পড়ে লেগেছেন। এই করোনার তাণ্ডবের মধ্যেও নিজেদের সুপিরিয়র স্ট্যাটাস বিশ্বের বাজারে সুকৌশলে প্রচার করার একটা পদক্ষেপ নিয়ে বসে আছে ভারত। আমেরিকার প্রেসিডেন্ট যে বিমানে যাতায়াত করেন সেটাকে বলে দ্য ফ্লাইং ওভাল অফিস, মানে হোয়াইট হাউসের একটা আস্ত অফিসকে নিয়ে তিনি ওড়েন। তিনি বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ বলে কথা, এবং তার প্রেসিডেন্ট মানুষটিও যে বিপুল শক্তিশালী তা বলার অপেক্ষা রাখে না। বলাই বাহুল্য, এই মার্কিন প্রেসিডেন্টের বিমানের সুরক্ষা বলয় অসম্ভব শক্তিশালী। সেই বিমানে একটা আঁচড় কাটার ক্ষমতা কোনো মিসাইলেরও নেই। এই বিমানের অফিসিয়াল নাম এয়ারফোর্স 1। এই এয়ারফোর্স 1 নামটার মধ্যে একটা প্রবল ক্ষমতার প্রতিফলন আছে। কিন্তু হঠাৎ আজ আমরা এই এয়ারফোর্স 1-এর কথা বলছি কেন? হঠাৎ আমেরিকার প্রেসিডেন্টের বিমান নিয়ে কেন আমাদের এত মাথা ব্যথা? কারণ একটাই, আপনি কি জানেন ঠিক এই এয়ারফোর্স 1-এর মতোই এক জোড়া বিমান এবার ভারতে আসতে চলেছে, যে বিমান ব্যবহার করবেন দেশের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট এবং প্রয়োজনে অন্যান্য হেভিওয়েটরা। ভারতের জন্য বিশেষভাবে এই বিমান বানাচ্ছে বোয়িং। আমেরিকান মতোই এই স্পেশাল বিমানের নাম হবে এয়ার ইন্ডিয়া 1। এয়ারফোর্স 1-এর সমকক্ষ হবে এই উড়ান, সুপার পাওয়ারফুল। বদলেছে এয়ার ইন্ডিয়া 1। আমেরিকা থেকে ভারতের প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের জন্য আসছে আরও শক্তিশালী, আরও উন্নত 2 এয়ারক্রাফট। নয়াদিল্লির জন্য বিশেষভাবে জোড়া বিমান তৈরি করছে মার্কিন সংস্থা বোয়িং। এই সুপার পাওয়ারফুল এয়ারক্রাফট এখনো দেশে পৌঁছয়নি, তবে তার এক ঝলক ইতিমধ্যে ক্যামেরাবন্দি হয়েছে। সৌজন্যে ফটোগ্রাফার অ্যান্ডি এগলফ। দেখতে অবিকল এয়ারফোর্স 1-এর মতো। কানাঘুষা শোনা যাচ্ছে ক্ষমতাতেও আমেরিকার থেকে কোনো অংশে কম যায় না এই বোয়িং 777-300ER। আমেরিকার প্রেসিডেন্টের মতোই ভারতের প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের এই বিমানে থাকছে অত্যাধুনিক মিলিটারি ডিফেন্স সিস্টেম, মিসাইল প্রতিরোধের ক্ষমতা, লার্জ এয়ারক্রাফট ইনফ্রারেড কাউন্টার মেজার সিস্টেমও। এই ব্যবস্থা বিমানটিকে মানুষের ছোড়া মিসাইল থেকে রক্ষা করতে পারে, বিমানকর্মীদের অনেক আগে থেকে বিপদ সংকেত দিতে পারে এবং প্রয়োজনে সেই মিসাইলকে ঠেকাতেও পারে। বিমানে থাকছে সেলফ প্রোটেকশন স্যুট, যা নিঃশব্দে শত্রুপক্ষের রেডার ফ্রিকোয়েন্সিকে ব্লক করে দিতে পারে। ভারতে কোনো বিমানে এমন বন্দোবস্ত ইতিহাসেই প্রথম। এখন দেশের প্রধানমন্ত্রী এবং অন্য ভিভিআইপিরা বোয়িং 747 ফ্লিটে যাতায়াত করেন। নতুন বিমান হাতে এলে এখনকার মতোই ভারতীয় বায়ুসেনার সিনিয়র অফিসারদের হাতে থাকবে এই নতুন এয়ার ইন্ডিয়া 1-এর রাশ। তবে বায়ুসেনার পাইলটদের পাশাপাশি 40 জন এয়ার ইন্ডিয়া পাইলটকে এই বিশেষ বিমান ওড়ানোর জন্য প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। বিভিন্ন সূত্র বলছে, আমেরিকার প্রেসিডেন্ট এখন যে বোয়িং 747-200B বিমানে যাতায়াত করেন, এটা তার থেকেও উন্নত মানের। একটা কথা নিশ্চিত, এই বিমান ক্ষমতা প্রদর্শনে কোনো অংশে কম নয়। এয়ারফোর্স 1-এর মতোই এই বিমান একেবারেই গোটা পৃথিবী ঘুরে আসতে পারে, দরকারে মাঝ আকাশে জ্বালানি ভরতেও পারে। এয়ারফোর্স 1-এ 4টি বিশেষ জেট ইঞ্জিন থাকে, যা সর্বোচ্চ প্রতি ঘন্টায় 630 থেকে 700 মাইল গতিবেগ তুলতে পারে।
নতুন এই এয়ার ইন্ডিয়া ওয়ানে থাকছে আমেরিকার মতোই একজোড়া শক্তিশালী জেট ইঞ্জিন, যা সর্বোচ্চ ঘন্টায় 560 মাইল পর্যন্ত গতি নিতে পারে। চোখ ধাঁধানো বিমান বলে কথা, দক্ষিণাও তো নেহাত কম নয়। সূত্র বলছে মার্কিন সংস্থা বোয়িং এর কাছ থেকে 1200 কোটি টাকা দিয়ে এই বিমান কিনছে নয়াদিল্লি। জুলাই কিংবা অগস্টে প্রথম বিমানটি হাতে পাওয়ার কথা দিল্লির, তার মাসখানেকের মধ্যেই হাতে আসবে দ্বিতীয়টি। তর্ক বিতর্ক পাশ কাটিয়ে এবার সুপার পাওয়ার বিমান হাতে আসার অপেক্ষা, শক্তি প্রদর্শনে আকাশ ছোঁয়ার অপেক্ষা। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। করোনা কি মানব সভ্যতার ওপর প্রকৃতির প্রতিশোধ? কে জানে। প্রকৃতির উপর অত্যাচার তো আমরা কম করছি না, তবে মানুষ কি অসহায়ভাবে হাত গুটিয়ে বসে থাকবে? একেবারেই না। আমাদের ভবিষ্যতের প্ল্যানও তৈরি, দেখাবো বিরতির পর। এ বছরের শুরু থেকে শুধুই খারাপ খবর। প্রথমে করোনার মতন বিশ্ব মহামারী, তারপর লকডাউন, অর্থনীতি তলিয়ে যাওয়া, বেকারি, মাঝখানে আবার আমাদের এখানে আমপানের তুমুল তাণ্ডব। ওদিকে আবার ভূমিকম্পের সম্ভাবনার কথাও সামনে আসছে, লম্বা লিস্ট। সব মিলিয়ে বিশ্বজুড়ে খারাপ আর খারাপ, কিন্তু এই কাঁড়ি কাঁড়ি দুঃসংবাদের মধ্যে দাঁড়িয়ে আছে একটা সুখবর। সেই সুখবরটা এসছে আমেরিকা থেকে। এই প্রথম কোনো বেসরকারি স্পেস শাটল খাস মার্কিন মাটি থেকে সফলভাবে 2 অ্যাস্ট্রোনটকে মহাকাশে উড়িয়ে নিয়ে গিয়েছে। 2 মহাকাশ যাত্রী আপাতত আন্তর্জাতিক স্পেস স্টেশনে রয়েছেন। মার্কিন ধনকুবের ইলন মাস্ক, যিনি এখন টেসলা কর্পোরেশনের মালিক, তার দীর্ঘদিনের স্বপ্ন ছিল আকাশ ছোঁয়ার। সেই স্বপ্ন অবশেষে সফল হলো। কিন্তু তার স্বপ্ন সফল হয়েছে বলে আমরা নাচানাচি করছি কেন? আমাদের কাছে ইলন মাস্কের সংস্থা স্পেস এক্সের সাফল্য কেন সুখবর? কারণ এই ইলন মাস্ক শুধু আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখেই ক্ষান্ত হননি। তার লক্ষ্য আরও বড়। তিনি আকাশটাকে মুঠোয় ধরতে চান। এরপর মাস্কের প্ল্যান কি জানেন? তিনি এরপর স্পেস ট্যুরিজম প্ল্যান করছেন। মঙ্গল গ্রহে মানুষ পাঠানোর কথা বলছেন। প্রতিবেশী গ্রহে জনবসতি গড়ার স্বপ্ন দেখছেন। স্পেস এক্সের এই অভিযান সেই বৃহত্তর লক্ষ্যের একটা প্রথম ধাপ। ইলন মাস্ক যা বলছেন তার সিকিভাগও যদি বাস্তবায়িত হয়, তাহলে নিঃসন্দেহে মানব জাতির কাছে একটা নতুন দিগন্ত খুলে যাবে। এসব শুনে আপনার অবিশ্বাস্য লাগছে নিশ্চয়ই, কিন্তু বিশ্বাস করুন, 2000 সালে এই ইলন মাস্ক যখন মহাকাশে বেসরকারি স্পেস শাটল পাঠানোর কথা বলেছিলেন, তখন কিন্তু কেউ বিশ্বাস করেননি। বাঁচতে হলে মানুষকে বিকল্প বাসস্থানের খোঁজ করতে হবে, ভবিষ্যৎবাণী করেছিলেন খোদ স্টিফেন হকিং। মাস্কের এই মঙ্গল অভিযান, সেখানে বসতি গড়ার স্বপ্নের উড়ান আদতে মানুষকে সেই বিকল্পেরই সন্ধান দিতে পারে। নীল আর্মস্ট্রংয়ের অমর উক্তির যেন আরেকটা অনুরণন। ইলন মাস্ক মনে করিয়ে দিচ্ছেন আর্মস্ট্রংয়ের সেই কথাটা, ওয়ান স্মল স্টেপ ফর ম্যান, ওয়ান জায়ান্ট লিপ ফর ম্যানকাইন্ড। অনেক সাধু সাধনার পর মঙ্গলের লাল মাটিতে নোঙর পড়ল নিউ ইয়র্কের রকেট। মহাবিশ্বজয়ের উল্লাস নিয়ে একে একে নামলেন পৃথিবী থেকে আসা অতিথিরা। তারপর দু চোখ ভরে দেখলেন লাল মাটির গ্রহ যে অবিকল পৃথিবীর মতো। ভিক্টোরীয় যুগের পৃথিবীর বাড়ির সর্বাঙ্গে বিচিত্র কারুকার্য, জানলায় হলদে নীল সবুজ গোলাপি কাঁচ। বাড়ির বারান্দার সামনে দেখা যাচ্ছে জেরেনিয়াম গাছ, আর বারান্দায় মৃদু বাতাসে আপনিই তুলছে ছাদ থেকে ঝোলানো একটি দোলনা। মঙ্গলের এই শান্ত শহর, যার উপর বসন্ত ঋতুর প্রভাব স্পষ্ট। আরও বাড়ি চোখে পড়ে, কোনোটা সাদা, কোনোটা লাল, আর দেখা যায় লম্বা এমপ্যাম ও হর্স চেস্টনাট গাছের সারি। শারদীয় সন্দেশ, 1391 সাল। গল্পের নাম মঙ্গলের স্বর্গ, লেখনী খোদ সত্যজিৎ রায়। কেউ কি ভেবেছিল এই কল্পকাব্যই একদিন ঘোর বাস্তবের চেহারা নিতে পারে? সত্যজিৎ রায়ের কলম যে কল্পনার সন্ধান দিয়েছিল, আজ সেই মঙ্গলের মাটিতে
মানুষের ঘাঁটি গাড়ার পরিকল্পনা করছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক এবং তার সংস্থা স্পেসএক্স। কি তাদের প্ল্যান, কিভাবে এগোচ্ছেন তারা, শুনলে তাজ্জব বনে যাবেন। মঙ্গলে মানুষের পাকাপাকি বাসভূমি তৈরি করতে চায় ইলন মাস্কের সংস্থা স্পেসএক্স। সেই লক্ষ্যে প্রস্তাবিত মাস ট্রান্সপোর্টেশন ইনফ্রাস্ট্রাকচার MTI তৈরি করছে তারা। 2017 সাল থেকে এই MTI এর আওতায় তৈরি হচ্ছে সম্পূর্ণ পুনর্ব্যবহারযোগ্য স্পেসক্রাফট এবং মঙ্গলের মাটিতে রকেটের জ্বালানি তৈরির যন্ত্রপাতি। 2024 সালের মধ্যে পৃথিবী থেকে মানুষের মঙ্গল যাত্রা শুরু করতে চায় স্পেসএক্স। 2050 সালের মধ্যে মঙ্গলে একটা আস্ত শহর গড়ে তোলার কথা ভাবছে স্পেসএক্স। থাকতে পারবেন অন্তত 10 লক্ষ মানুষ, তৈরি হবে কর্মক্ষেত্র। ইতিমধ্যে মঙ্গল যাত্রা ইচ্ছুকদের হাজার হাজার আবেদনপত্র পৌঁছে গিয়েছে স্পেসএক্স এর অফিসে। মঙ্গলে যাওয়ার অগ্রাধিকার চেয়েছেন সংস্থার কর্ণধার ইলন মাস্ক নিজে। রহস্যে মোড়া মহাকাশের হাতছানি ঘুম উড়িয়েছে। ইলন মাস্ক বলেন, মঙ্গলের শহরকে স্বনির্ভর হতে হবে। পৃথিবীর সঙ্গে কোনো কারণে যোগসূত্র ছিন্ন হলে মানুষ যেন সেখানে বেঁচে থাকতে পারে তা নিশ্চিত করতে হবে। কিন্তু সত্যিই কি মঙ্গল বাসযোগ্য? মঙ্গলের পরিবেশ কিরকম? বিশ্বের একাধিক দেশ এই মুহূর্তে তা নিয়ে নিরলস গবেষণা করছে। 1972 সালে নাসার মেরিনার 9 অরবিটার মঙ্গলযান প্রথম লাল গ্রহে সম্ভাবনার দ্বার খুলে দেয়। মেরিনার 9 দেখিয়ে দেয় মঙ্গলের সঙ্গে পৃথিবীর অনেক মিল। মঙ্গলে দিনরাত আছে, ঋতু পরিবর্তন আছে, আছে উত্তর দক্ষিণ মেরু, খুব উঁচু পাহাড় আছে, বিরাট আগ্নেয়গিরি আছে, বিশাল নদী খাত আছে, যা একদা সেখানে জল থাকার প্রমাণ দেয়। পুরো শীত জুড়ে মঙ্গলের গায়ে থাকে হিমবাহ। বসন্তে সেগুলো গলতে শুরু করে। বসন্তে যখন মঙ্গলের গায়ে সূর্যের তেজ বাড়তে শুরু করে, তখন বরফের পাহাড়গুলো ভাঙতে শুরু করে আর একটা কালচে বালি নিচ থেকে বেরিয়ে পড়ে। স্পেসএক্স প্রধান জানিয়েছেন, মঙ্গল গ্রহে বসতি স্থাপনে $100 বিলিয়ন থেকে $10 ট্রিলিয়ন খরচ হবে। সেই লক্ষ্যে স্পেসএক্স 1000 ছোট রকেট বা স্টারশিপ পাঠাবে মণ্ডলে। মাস্কের হিসাব অনুযায়ী মঙ্গল গ্রহে 1 টন জিনিস পাঠাতে $1 লাখ খরচ হবে। লাল গ্রহে এই ধরনের একটি শহর তৈরি করতে পৃথিবী থেকে কয়েক লাখ টন জিনিস পাঠাতে হবে। ফলে খরচ $100 বিলিয়ন ছাড়িয়ে যাবে। হ্যাঁ, আরও একটা জিনিস চাই, সেটা হচ্ছে প্রচুর পরিমাণ ভিটামিন সি। না হলে মঙ্গলের হাওয়া মানুষকে মৃত্যু মুখে ঠেলে দেবে। তাই অবিশ্বাস করবেন না, কে বলতে পারে পৃথিবীতে যা ভিড় ভাট্টা, যে দুর্যোগের বহর, তাতে সত্যিই হয়তো মঙ্গলই ভরসা। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। আমেরিকা, ইউরোপে করোনার যা দাপট, চলুন মঙ্গলেই বেরিয়ে আসি। এডিট পেজ আপাতত এ পর্যন্তই। আবার দেখা হবে সোম থেকে শুক্র প্রতিদিন রাত 10টায়। গুড বাই।